সাইফের মাথায় এখন একটাই টেনশন, অদিতির ব্যাপারে। যখন কাকা এত কিছু জানতে পেরেছে, বিয়ে যে হয়নি এটা জানতে ওর সময় লাগবে না। এখন বিয়ের ব্যাপারটা আগে মিটমাট করতে হবে। রুমে গিয়ে অদিতি কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, সাইফের দিকে তাকিয়ে ভাবছে ড্রয়িং রুমের বলা কথাগুলো। এই মানুষটার প্রতি অদিতি সত্যি কৃতজ্ঞ। তার জীবন বাঁচিয়েছে, আবার প্রতিনিয়ত তার জন্য পরিবারের সাথে লড়াই করে যাচ্ছে। অদিতির চোখ পানিতে ভরে আসে। সাইফ খেয়াল করে বলে, এখন তো সব ঠিকঠাক আছে, এখন কাঁদছো কেন? এর মধ্যেই নদী দরজায় টোকা দিল। সাইফ দরজাটা খুলতেই দেখল হাতে একটা খাবারের ট্রে। নদী ভেতরে এসে ট্রেটা টেবিলের ওপরে রাখলো। সাইফ বিরক্তি নিয়ে বলল, আবার খাবার এনেছিস কেন? আমি না খেয়ে এলাম। নদী অদিতির দিকে তাকাতেই সাইফের খেয়াল হলো বড় আব্বুদের সাথে সাইফ খেলেও অদিতি খায়নি, সকাল থেকে না খেয়ে আছে। সাইফ নদীর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, নদী, তুই এত ভালো কেন বলতো? আমি ভুলে গেছি যে ও খায়নি। তোর কি করে মনে আছে? নদী খাবারগুলো প্লেটে বেড়ে দিতে দিতে বলল, কারণ একজন ক্ষুধার্তই আরেকজন ক্ষুধার্ত ব্যক্তির খবর রাখে। নদী যাওয়ার আগে বলল, চাচ্চু আপনাকে রুমে যেতে বলেছে সাহিব ভাই। সাইফ ভাবল, এখন আবার কি কাজে বাবা ডাকছে। সাইফ নদীর পেছনে পেছনেই গেল। হাসান চৌধুরীকে রুমের সামনে থেকে ডাকলো, বাবা আসবো? এসো। সাইফ গিয়ে বাবার আরাম কেদারার পাশে হাঁটু মুড়ে বসলো। হাসান চৌধুরী ছেলের হাতটা ধরে বলল, তুই এত বড় কবে হয়ে গেলি? সাইফ বোঝে না বাবার কথার মানে। হাসান চৌধুরী আবারও বলে, আজ তোকে কিছু কথা বলি, যদিও এগুলো বাপ ছেলের কথা নয়, তবুও বলি। আজ থেকে বহু বছর আগে এক মেয়েকে আমি ভালোবাসতাম। সাইফ ভুরু কুঁচকে তাকিয়ে রইল হাসান চৌধুরীর দিকে। এভাবে কখনো কথা বলেনি তো তার সাথে। হাসান চৌধুরী আবারও বললেন, তোদের দাদু ছিল গ্রামের প্রধান, খুবই সৎ আর ন্যায় বিচারক ছিলেন তিনি। তোর বড় আব্বুও তোর দাদুর মতোই হয়েছে। সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। আমি যাকে ভালোবেসেছিলাম সে ছিল খুবই দরিদ্র পরিবারের মেয়ে, সুন্দরী ও আহামরি নয়, তবে তাকে খুব ভালো লাগতো। একদিন সাহস করে ভালোবাসার কথা জানাই তাকে। সেও কিছুদিন পর সম্মতি দিল। খানিক থেমে হাসান চৌধুরী বলে, কিন্তু বাবার ভয়ে তটস্থ ছিলাম আমি। কয়েক মাস পর এলাকায় প্রচার হয়ে গেল সেই মেয়েটি নাকি ধর্ষণের শিকার হয়েছে। আর আমার সাথে দেখা করতো না মেয়েটি। আমি দেখা করতাম না রে। ওই নোংরা মেয়েকে কি করে বিয়ে করব? সাইফ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তারপর? তারপর কয়েকদিন গেল, আমার বাবা আমাকে ডেকে বলল, তোমার নাকি মোহনের মেয়ের সাথে সম্পর্ক আছে, তাকে নাকি ভালোবাসো। আমি বললাম, আগে বাসতাম বাবা, এখন বাসি না। আমার বাবা তখন আমার গালে কষে একটা চড় মেরেছিল, কারণ এতে তো সেই মেয়েটার কোনো দোষ নেই। তার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে বলে তাকে ছেড়ে দেওয়া যাবে? সাইব বলো, তাকে আর খুঁজে পাওনি বাবা? সেই রাতেই বাবা আমাদের বিয়ে করিয়ে দেয়, আর সেই মেয়েটিই হচ্ছে তোর মা। সাইফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বড় ঘটনা ঘটে গেছে তার বাবা মায়ের জীবনে। হাসান চৌধুরী ছেলের মাথায় হাত দিয়ে বলল, অদিতি কি নদীর ঘরে ঘুমাতে পাঠা? কেন? হাসান চৌধুরী মুচকি হেসে বলল, তোর কি মনে হয় তুই বিয়ে করলে আমি জানবো না? বিয়ের আগে দুজনের এক ঘরে থাকতে নেই। সাইফ শুকনো ঢোক গেল, বাবা জেনে গেছে তাহলে? হাসান চৌধুরী সাইফের কাঁধে চাপড় দিয়ে বলল, অত চিন্তা করিস না, নদী দিঘির মতো অদ্বিতীয়, আজ থেকে এই বাড়ির মেয়ে। তোর বিয়ে নিয়ে কাল সবার সাথে কথা বলবো, যা এখন। বলেই হাসান চৌধুরীও আরাম কেদারা থেকে উঠল। সাইফ বেরিয়ে গেল, দরজার সামনে থেকে আবারও ফিরে এলো। হাসান চৌধুরীকে শক্ত করে জড়িয়ে ধরল, সরি বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি এতদিন। আই প্রমিস বাবা, আমি সব থেকে ভালো ছেলে হয়ে দেখাবো। হাসান চৌধুরী হেসে বলে, শুধু ভালো ছেলে না, ভালো স্বামীও হতে হবে। সাইফ হাসলো। হাসান চৌধুরী বলল, তবে এত সহজে ছাড় পাবে ভেবো না।
সাইফ রুমে চলে গেল। হাসান চৌধুরীর চশমাটা খুলে চোখের পাতায় জমে থাকা অশ্রুটুকু মুছে নেয়। আঞ্জুমান বাবা ছেলের কথা শেষ হলে ঘরে আসে। হাসান চৌধুরীর হাতে হাত রেখে বলে, আমাদের ছেলেটা একদম আপনার মতো হয়েছে বলুন। সাইফ রুমে গিয়ে অদিতিকে কোলে তুলে ঘোরাতে থাকে। অদিতি অবাক হয়ে বলে, কি করছেন, নামান আমাকে, পড়ে যাব তো। সাইফ হেসে বলে, হ্যাঁ, বাবা সব জেনে গেছে আর মেনেও নিয়েছে, কাল আমাদের বিয়ের কথা হবে। অদিতি তো অবাক, সত্যি বলছে? সাইফ আচমকা ঘোরানো থামায়, চট করে কোল থেকে নামায় অদিতিকে। শয়তানি হাসি দিয়ে বলে, কেন, বিয়ের জন্য তর সইছে না? অদিতি লজ্জা পায়, মাথা নিচু করে ফেলে। সাইফ বুকে হাত ভাঁজ করে দাঁড়ায়। আচ্ছা, তুমি এত সুন্দর কেন, একেবারে পরীর মতো। অদিতি কোনো কথা বলে না। সাইফ হাঁপ ছেড়ে বলে, যে কয়দিন আমাদের বিয়ে না হচ্ছে তোমাকে নদীর সাথে থাকতে হবে। অদিতির কোনো সমস্যা নেই, নদী আপুকে তার ভালোই লাগে। বালিশ নিয়ে চলে গেল নদীর ঘরে। হাবিব চৌধুরীর মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। এই মেয়ে এই বাড়ির বউ হলে তার স্বার্থ হাসিল হবে না কোনোভাবেই, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য কোনো প্ল্যান। এই মেয়েকে সরাতে হবে, কিন্তু এই বাড়ি থেকে তার একার পক্ষে এই কাজ সম্ভব নয়। অনেক ভেবে চিন্তে হাবিব দেখেছে তাকে তুজার সাহায্য নিতে হবে। মোবাইল থেকে কল করলো তুজার নাম্বারে। পর পর দুইবার রিং হওয়ার পর কল রিসিভ করলো। হ্যাঁ কাকাই, বলো। কোথায় তুই বাবা? তুজা শয়তানি করে বলো, এই একটু পরোপকার করার নাটক করতে এসেছি, বলো। হাবিব খুব সতর্ক ভঙ্গিতে বলল, একটা মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই, আমাকে সাহায্য করবে? তুজা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সত্যি বলছো? আজ থেকে তুমি আমার কাকাই না, আমার আব্বা। বলো আব্বা, কি করতে হবে? হাবিব চৌধুরী বাঁকা হেসে বলল, মেয়েটা অসম্ভব সুন্দর, তুমি নিয়ে যাবে, তবে তারপর যেন আর কখনো দুনিয়ার আলো না দেখতে পারে। ওইসব তোমায় বলতে হবে না, কি করতে হবে সেটা বলো। হাবিব চৌধুরী বলল, কাল এসো তুমি, ভাইজানকে না জানিয়ে, বাকি সব ব্যবস্থা আমি করে দেব। আচ্ছা, কাল আসছি আমি। ও বাড়ি থেকে ফিরে এসেই সেই রাতের বেলায় বেরিয়েছে তুজা। বেলা গড়িয়ে 10টা বেজে গেছে, এখনো বাড়িতে ফেরেনি। মেহেরজান সামানে ব্লাব করে যাচ্ছে, আমার ছোট নাতিডারে দেখ, বিয়া কইরা সংসার করতাছে। ওহাব কইল, পুরা পরীর লাহান বউ আনছে ঘরে। আহা, মাইয়া তো না, যেন ঘরটার মধ্যে আলো নিয়ে আসছে। আলো, আর এই হইছে এক গোলাম। গোলাম হারাডা রাত দিন মেয়ে নিয়া লটর পটর করে, আর দিন সারা দিনটা ভইরা একেবারে এইটা হইয়া শুইয়া থাকে। আমার পোলাটার কপালই খারাপ, নইলে এমন পোলা, এমন মেয়ে নিয়ে থাকবে কেন? এই বয়সে 2-4টা নাতি নাতনি থাকবো আমার পোলা। অহাব চশমা ঠিক করতে করতে বের হলো। মা, চেঁচামেচি করো না, তোমার প্রেসার বেড়ে যাবে কিন্তু। মেহেরজান অহাবকে করুণ স্বরে বলো, ও বাজার, পোলাডারে বিয়া করাস না। দেখ, বিয়া করাইলে যদি একটু সংসারী হয়। সেসব কি আমি ভাবি না মা? ওর স্বভাবের পরিবর্তন না হলে বিয়ে করাই কি করে বলো তো? একটা মেয়ের জীবন তো আর আমি নষ্ট করতে পারি না। মেহেরজান বলে উঠল, আচ্ছা বাপু, আমি যাই। ওই কদবানু আমার গোসলের পানি গরম করা হইছে। মেহেরজান বেগম গোসল করতে চলে গেল। অহাব চা খাচ্ছে আর সংবাদপত্র পড়ছে। তুজা মারফাল মোমড়ে পেঁচিয়ে গল গান গাইতে গাইতে বাড়িতে ঢুকলো। আলতা রাঙা পায়ে আবার নূপুর পড়েছে। মুকসেদ্দার মাইয়া পাগল করছে, ওরে ও মুকসেদ্দার মাইয়া। বাবার দিকে চোখ পড়তেই গান বন্ধ করলো। চারিদিকে একবার চোখ বুলিয়ে জোরে জোরে ডাকা শুরু করলো, রহমানের মা, ও রহমানের মা। অহাব ধমক দিল, এই, পাগল হয়ে গেছো? এই বাড়িতে রহমান কার নাম? তুজা গায়ের জ্যাকেটটা খুলতে খুলতে বলল, আমি রহমানের কে নয়, রহমানের মাকে ডাকছি। বলি, ও রহমানের মা, ঘরে আছো? অহাব চৌধুরী এবার বিরক্ত হয়ে ঘরে চলে গেল।
মেহেরজার বেগম ফুল ঝাড়ু নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। তুজার সাথে দৌড়ে পারবে না, তাই ছুড়ে মারল তুজার দিকে। কিন্তু সেই সময় গেট দিয়ে আকবর ঢুকছিল। তুজা টান দিয়ে আকবরকে সামনে এনে নিজে আকবরের পেছনে ঢুকলো। আকবরকে মেহেরজানের দিকে পিঠ করে ঘুরিয়ে দিল। ঝাড়ুর বাড়ি গিয়ে পড়ল আকবরের পিঠে। মেহেরজান বিলাপ করে বলল, সর্বনাশা পাঠা, তোর জন্য কি আমি দুই দণ্ড শান্তি পাবো না? আহারে বাবা, তোমার লেগেছে? আকবর চট করে দুই দিকে মাথা নাড়ে। তুজা চেঁচিয়ে বলে, বাবা, তোমার মা আকবরকে ঝাড়ু পেটা করছে। ওহাব চৌধুরী রেগে বিরক্ত হয়ে বলল, আমাকে মারো দুটো, আমার এই জ্বালা যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। কিন্তু ভাবছেন রহমানের মা বলাই মেহেরজান বেগম এত রেগে গেল কেন? মেহেরজান বেগমের ঘর সিঁড়ির সামনে, আর তুজার ঘর ওপরে। রোজ সিঁড়ি দিয়ে নামার সময় তুজা দাদির ঘরে গিয়ে না জ্বালালে ওর পেটের ভাত হজম হয় না। সেই রকমই একদিন সিঁড়ি থেকে নামার সময় শুনেছিল পাশের বাড়ির সিমলার দাদির সাথে আবার মেহেরজানের বড় ভাব। মাঝে মধ্যে গল্প করতে আসেন। একদিন গল্পের সুবাদেই বলছিল, রহমানের বাবা জোয়ান কালে মেহেরজানরে খুব পছন্দ করত। পরে তার বিয়ে হইল গ্রামের প্রধানের সাথে, আর সে বিয়ে করলো আরেক জায়গায়। পরে তাদের ছেলে হয়, আর তার নাম রাখে রহমান। সে কথা আবার তুজা শুনে ফেলেছে। মেহেরজান বকতে বকতে আবারও ঘরে ঢুকে পড়ল। তুজাও নিজের ঘরে ঢুকলো। মানিক এসেছে তুজার খোঁজে। চারিদিকে ভালো করে দেখলো কোথাও মেহেরজান আছে কিনা। মহিলাটা ওদের দেখলে খুব রেগে যায়। কোথাও মেহেরজানকে না দেখে বাড়িতে ঢুকলো। সোজা তুজার ঘরে। ভাই, খুব দরকারি কথা আছে। তুজা শুধু আন্ডারপ্যান্ট পরে দাঁড়িয়ে আছে। সে কোনো প্যান্টটা পরবে সেটা বুঝতে পারছে না। মানিক একটু বিব্রত বোধ করলো। ভাই, এভাবে কাপড় পাল্টাই মানসে? একটা গামছা কোমরে পেঁচাইয়া লইতে পারতেন না? তুজা প্যান্ট থেকে বেল্টটা খুলতে খুলতে বলল, যাদের লজ্জা লাগে তারা জানি চোখটা বন্ধ করে রাখে। আমার মনে ধরলো আমি ল্যাংটা হইয়া ঘুরুম। তোর বাপের কি? আচ্ছা, বুঝলাম। ভাই, একটা দরকারি কথা ছিল। তুজা প্যান্টটা পরতে পরতে বলল, কথা যত দরকারি হোক, আমি এখন ঢা যামু, আর কিচ্ছু শুনতে পারুম না। মানিক ঘরে ঢুকলো। ভাই, কথাটা অদিতির ব্যাপারে। তুজা চট করে ঢোক চোখ তুলে তাকালো। কি কথা? ভাই, খবর পাইছি ওই বাপে ওরে পতিতালয়ে বেচ্চা দিছে। তুজার মাথায় রাগ উঠে গেল চট করে। সব সময় মজ মজ মজে থাকা এই মানুষটার রাগ উঠল, আর মানুষ থাকে না। মানিকের দিকে তেজ নিয়েই তাকিয়ে বলল, তুই জানলি কোত্থেকে? মানিক ঢোক গিলে বলল, ওর বাপে গ্রামে আইছিল, গেছে কাল রাইতে। কায়েসের আব্বার কাছে কইছে যে মাইয়া পাড়ায় বেচে দিছে মোটা টাকায়। কায়েসের আব্বা কথায় কথায় আইজ বাজার থেকে আমার কাছে কইল। তুজা আলমারি থেকে পিস্তলটা নিয়ে কোমরে গুজে শালটা গলায় নিয়ে মানিককে বলল, চল, ওইডারে আজকে গাড়াইয়ালামু। আমার সামনে খাওন ছিনিয়া নিয়ে কুকুরে দেওয়া। যে মালে আমি নজর দিচ্ছি সেই মাল যায় নষ্ট পাড়ায়। আজকে ওর খবর আছে। দ্রুত বেরিয়ে যায় বাড়ি থেকে। বাইরে উঠে মানিককে বলে, তুই তুই কায়েসের গো বাড়ি চিনিস? হ ভাই, ওঠ পেছনে। সকালে হাসান চৌধুরী একটা জরুরি মিটিং থাকায় বাড়িতে সময় দিতে পারেনি, তাই দুপুরের খাবার টেবিলে সবাইকে অবশ্যই থাকতে বলেছেন। এমনকি অদিতিকেও। জরুরি কথা বলার আছে সবাইকে। সবাই থাকলেও হাসান চৌধুরী নিজেই আসলেন দেরি করে। খাওয়া শুরু হলো। সবাইকে আগে খেয়ে নিতে বলল হাসান চৌধুরী। অদিতি গুটি গুটি মেরে নদীর গা ঘেঁষে বসেছে। নদী আস্তে করে বলল, তুমি সবসময় এত ভয় পাও কেন বলো তো? তুমি জানো সাইব ভাই কত সাহসী? হাসান চৌধুরী নদীকে নিজের পাশে এনে বসালেন।
সকলের উদ্দেশ্যে বলল, আমি চাই অদিতিকে কলেজে ভর্তি করাতে। ওর মাধ্যমিকে ভালো ফলাফল করেছে, এখনো কলেজে অ্যাপ্লাই করার সুযোগ আছে। আজই করিয়ে দাও আমাদের পাশের সরকারি কলেজে। নদী, দিঘি, সায়রা সবাই তো অবাক। হঠাৎ করে সুর বদলে যাওয়ার কারণটা কি? হাসান চৌধুরী অদিতির মাথায় হাত দিয়ে বলল, আজ থেকে অদিতিও আমার মেয়ে। তবে একটা কথা শুনে রাখো সবাই, কোনো বেকার ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। সায়রা হাসান চৌধুরীকে বলল, কিন্তু ভাইজান ওদের তো বিয়ে হয়ে গেছে। হাসান চৌধুরী মুচকি হাসলো, হয়নি এখনো, তবে হবে যদি সাইফ নিজে কোনো জব করে, বইয়ের খাওয়া পড়ার দায়িত্ব নিতে পারে। সেই দিন আমি ওদেরকে বিয়ে দেব। সাইফ ভুরু কুঁচকে বলল, আমি কালই বিয়ে করব বাবা। আমি কাজ করব, কিন্তু আগে বউ লাগবে। হাসান চৌধুরী বললেন, বললেই হলো, আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর বিয়ে। আঞ্জুমান ছেলের হয়ে বলল, দেখুন, বাচ্চাদের সাথে আপনি এমন করবেন না। ওদের রেজিস্ট্রি করিয়ে রাখুন, পরে সাইফ নিজে ইনকাম করে বড় অনুষ্ঠান করে বউ ঘরে তুলবে। হাসান চৌধুরী আঞ্জুমানের দিকে তাকিয়ে বলে, বলছো, তাহলে আজই করানো যাক। সকলের মুখে হাসি থাকলেও নেই হাসি শুধু নদী আর হাবিবের মুখে। হাসান চৌধুরী বললেন, ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, আমি নদী মামুনির বিয়ে দিতে চাই, কাল পাত্রপক্ষ দেখতে আসবে। কি বলো সায়রা? নদীর খাবার গলায় আটকে গেল, শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। বিয়ে মানে? অধীর অপেক্ষায় মুখের দিকে তাকিয়ে মা যেন বলে, না, আমার মেয়ে বিয়ে দেব না এখন। কিন্তু তা হলো না। সায়রা বলল, আপনার মতামতের ওপর আমরা কখনো কথা বলেছি নাকি ভাইজান? আপনি যা ভালো বোঝেন তাই করেন, আমাদের কোনো আপত্তি নেই। নদীর ভেতরটা ডুকরে কেঁদে উঠল। খাবার আর গলা দিয়ে নামলো না। ভাগ্য আর কত যন্ত্রণা দেবে ভেবে পায় না নদী। সব ঝড় একসাথে আসছে তার জীবনে। আদৌ তা কাটিয়ে বাঁচতে পারবে কিনা কে জানে। একসাথে বসে দুজন মানুষের জীবন দুই দিকে মোড় নিল। এক অদিতি তার জীবন সঠিক ঠিকানা খুঁজে পেল, আরেক নদী সে অথৈ সাগরে ভেসে গেল, যার কুল কিনারা নেই। খাওয়ার মধ্যেই হাবিবের ফোনে কল আসলো। হাবিব স্ক্রিনে তাকিয়ে দেখলো তুজার নাম্বার। তাড়াতাড়ি করে সাইলেন্ট করে দিল মোবাইলটা। মৃদু কাশি দিয়ে বলল, আমার হয়ে গেছে খাওয়া, উঠছি। বেসিন থেকে হাত ধুয়ে বাইরে চলে গেল। তুজার নাম্বারে কল ব্যাক করলো। রিসিভ করে তুজা বলল, কাকাই, এদিকে ঘাপলা হয়ে গেছে, আজ আসতে পারবো না। হাবিব চোখ মুখ কুঁচকে বলল, আজকে মেয়েটার বিয়ে হতে চলেছে, যদি না আসো খুব পস্তাবে বলে দিলাম। তুজা খট করে ফোনটা কেটে সুইচটা অফ করে দিল। ফোনটা পকেটে ঢুকিয়ে বলল, এই মেয়ে গো, এত বিয়া বহন লাগে কেন? তুজার সামনে কায়েসের বাবা বসে। তুজা সোফায় গা এলিয়ে আয়েশি ভঙ্গিতে বসে বলল, এবার বলেন চাচা, হানিফ কি কি কইছে আপনারে সব কন। দাড়ি কমা কিচ্ছু বাদ দিবেন না, কন। কায়েসের বাবা শুকনো ঢোক গিলল, আসলে কাল আমি বাজারে গেছি, তখন দেখি হানিফ ভ্যানে লেপ কম্বল তোশক আর পোটলা পুটলি নিয়ে কোথায় যেন যাইতেছে। পরে আমি জিগাইতে কইলেও ও মণিপুরে বাড়ি কিনছে। আমি ঠাট্টা করে কইলাম, এত টাকা পাইলা কইথেকা? কই, এক শালিরে বিয়া করছিলাম, কামে লাগাইতে পারি নাই। শালির মাইয়া আডারে কামে লাগাইছি, ওরে পাইলা কোনো লাভ আছে কও? দিয়া আইছি পাড়াই বেচ্চা, হ্যাঁ টাকা দিয়াই তো নিজের বাড়ি কিনলাম। কাইসের বাবা থামলো। তুজা তার দিকে ঝুঁকে বলল, হ, আরো কইছে, কইছে যে ওর লাইগা যেন মাইয়া দেহি, আবার বিয়া করব। তুজা উঠল, আচ্ছা, ধন্যবাদ চাচা, আইজ উঠি, আসসালামু আলাইকুম। এই মানিক, চাচারে চা নাস্তা কি খায় সব খাওয়াইয়া বাড়ি পৌঁছাইয়া দিয়া যাবি। তুজা বেরিয়ে গেল। আজই মণিপুর যাবে। তুজাদের পাশে 2 গ্রাম পরেই মণিপুর। রাইতে রওনা হইলে যেতে 2 থেকে 3 ঘন্টা লাগবে। শফিক বলল, কিন্তু ভাই, দিনে গেলে ভালো হয় না? তুজা বন্দুকের নল থুতনিতে ঘষে বলল,
মাঝরাইত ছাড়া ওরে ঘরে পাওন যাইব না। আইজি যামু। তোরা প্রস্তুত হ। আমি বাড়ি থেইক্কা দেইখা করে আসি। নদী রুমে এসে জানালার পাশে বসলো। এটা তার প্রিয় জায়গা। টেবিলে মাথা ঠেকিয়ে নীরবে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। ফোনটা টুংটাং শব্দে বেজে ওঠে। সিমি কল করেছে। নদীর কান্নার বেগ আরো বাড়ে। কলটা রিসিভ করেও কোনো কথা বলতে পারল না। ওপাশ থেকে সিমি হ্যালো হ্যালো করতে থাকে। এপাশ থেকে শুধু ফোঁপানির কান্নার আওয়াজ আসছে। সিমি আদরে গলায় বলে, কি হয়েছে বেব? বল আমায়। আর হওয়ার কি আছে? যা দেখে এলাম। তুই থাকছিস কি করে ওই বাড়িতে? নদী ফোঁপাতে ফোঁপাতে বলে ওঠে, চাচ্চু আমার বিয়ে ঠিক করেছে রে সিমি। সিমি বলে, এখন তোকে বিয়ে দেওয়াটা কি তাদের খুব বেশি জরুরি? নদী কান্না জড়ানো কণ্ঠে বলে ওঠে, যার পড়ে তার বুক কপাল সবই একসাথে পড়ে। ফোনটা কেটে দিল নদী। অঝরে কান্নায় ফেটে পড়ে নদী। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে বিয়ের পর্ব মিটে গেছে। কাল হয়তো নিজেরও বিয়ের দিন ঠিক হয়ে যাবে। তারপর আবার এক জন্ম অপেক্ষা করতে হবে সাইফ ভাইকে পাওয়ার। অন্য কারোর সংসার করতে হবে। এইদিকে সাইফও আরেকজনের সাথে সংসার করবে। তুজা বাড়িতে ঢুকে ওপরে যাওয়ার সময় মাকে বলল, মা খাবার দাও, আমি গোসল করে আসি। কিন্তু ঠিক 4 মিনিটের মাথায় নিচে এলো সব আগের মতোই, শুধু পোশাকটা পাল্টেছে। তুজার মা বলল, কিরে, এত তাড়াতাড়ি গোসল হয়ে গেল? তুজা বেহায়ার মতো হেসে বলল, গেছিলাম গোসল করতে, পানি অনেক ঠান্ডা তো, তাই ঘুরে আইছি। ক্ষেপে উঠল মেহেরজান। হায় 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 রে, আমার বাড়িটারে অপবিত্র বানাইয়া দিল। বলি বসবি দুইটা খাইতে, একটু গোসল দাড়ি কইরা আয় আয় বসবি। থাহস তো সারা দিন ওই মেয়েগো লগে। বলি ফরজ গোসলটা তো করবি। তুজা খাবার চিবোতে চিবোতে বলল, শীতের দিনে 7 দিন গোসল না করলে কিচ্ছু হয় না। আর তার থেকে বড় কথা হলো, মনের গোসলই বড় গোসল। পানি খেয়ে বলো। আর আমি বুঝি না, কথায় কথায় খালি আমারে মেয়েদের তুলে কেন খোঁটা দাও? মেহেরজান দাঁতে দাঁত চিপে বলল, গিলতেছোস তাই গেল, খাওয়ার সময় মুখে পাতা দেয় না। হো। তুজা এক গাল হাসলো। অদ্বিতীয় সাইফের রেজিস্ট্রি হয়ে গেছে। সবাইকে মিষ্টিমুখ করানো হয়েছে। হাবিব শুধু তুজার ওপর ভরসা করে থাকেনি, তার প্ল্যান বি কাজে লাগিয়ে গেটের বাইরে আর নিজের আনা লোকেদেরকে প্রস্তুত রেখেছে। অদিতির কানে কানে বলল, মা নদী বাইরে আছে, ওকে একটু ডেকে নিয়ে এসো প্লিজ। নিশ্চয় কাকা বাবু। অদিতি হাসি মুখে বাইরে চলে গেল। তুজা রাতেই বেরিয়েছে অদিতির সৎ বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। এই শীতের রাতে বাইকে চেপে এত দূর যাওয়া, তাও আবার সাথে 13টা বাইক। তুজা বাইক বাড়ি অনেক আগে রেখে গেল। শব্দ পেয়ে পালাতে পালাতে। হারামজাদা, গ্রামের রাস্তা এমনিতেই গাড়ি চলে না, তাছাড়া শীতের রাত। একসাথে 12 থেকে 13টা বাইকের শব্দে আশেপাশের মানুষই সজাগ হয়ে যায়। বাইকে 2জন করে লোক, কোনোটাই আবার 3জন। একজন করে প্রত্যেক বাইকের সাথে একজনকে রেখে বাইক নিয়ে গেল। তুজা আসার আগেই কয়েকজনকে দিয়ে খোঁজ নিয়েছে। তারা বাড়ির খোঁজ দিয়েছে। বাড়িটা টিনের, কাঠের। দরজায় টোকা দিলেই ভেতর থেকে নারী কণ্ঠ ভেসে আসে। কে? তুজা ভুরু গুটিয়ে নেয়, হাত উঁচু করে সবাইকে ইশারা দেয় চুপ থাকতে। মনে মনে ভাবছে, ভুল বাড়িতে এলাম না তো? মানিক ফিসফিস করে বলল, ছোট সাহেব, এই রাইতে ডাকলে তো কেউই দরজা খুলবে না। এরা তো আরো খুলবে না। তুজা পিছেল হাসলো, ওরা একাই খুলবে, চল আমার সাথে। হাবিবের কথা মতো অদিতি বাইরে চলে যাচ্ছিল। সেই মুহূর্তে দিঘি পেছন থেকে ডাকলো, শোনো। অদিতি পেছন ফিরে দিঘিকে দেখে হাসলো। কিছু বলবে? দিঘি এগিয়ে এসে অদিতির হাতটা ধরে বলল, সরি ভাবি, আসলে আমিও তোমার সাথে ভালো ব্যবহার করিনি। তুমি কিছু মনে রেখো না, কেমন? অদিতি হেসে বলল, আমি কিচ্ছু মনে করিনি। দিঘি অদিতির হাতটা ধরে টেনে বলল,
তুমি ওইদিকে কোথায় যাচ্ছ? এসো, ভাইয়ার সাথে বসো, আমরা ছবি তুলবো, এসো। অদিতি বলল, কাকাবাবু বলল নদী আপু বাইরে আছে, আমি ডেকে নিয়ে আসছি, তুমি যাও। দিঘি বোকা বনে গেল। কি কি বলছো তুমি? আপু এই শীতের মধ্যে বাইরে কেন থাকতে যাবে? আপু তো নিজের ঘরে আছে, এসো তুমি। অদিতি একবার পেছনে তাকালো, আবার দিঘির দিকে তাকিয়ে বলল, আচ্ছা চলো। অদিতিকে ফিরে আসতে দেখে হাবিবের মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মেয়ে ফিরে কি করে এলো? অদিতি হাবিবের সামনে দাঁড়িয়ে বলল, কাকা, আপু ঘরে আছে, আমি ডেকে দিচ্ছি। হাবিব রাগে কটমট করতে করতে বাইরে চলে গেল। এই তুজাটাকেও কাজের সময় পাওয়া যায় না। সাইফ অদিতির দিকে দেখছে বারবার। এই 3 দিনে মেয়েটাকে কিভাবে ভালোবেসে ফেললো সে ভেবে আনলো। আর কেমন তার অনুভূতি। আঞ্জুমান দিঘিকে বলল, কিরে নদী কোথায়? রাত হচ্ছে, তোরা বাসর ঘর সাজাবি না? যা, যা, ফুল এসে গেছে, নদীকে নিয়ে 2 বোন বাসর ঘর সাজা। দিঘি তো মহা খুশি, বাসর ঘর সাজাবে। নাচতে নাচতে এক দৌড়ে চলে গেল নদীর রুমে। নদী মোবাইলে সাইফের ছবি বুকে জড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। দিঘি ঘরের সামনে থেকে চেঁচাতে চেঁচাতে ঢুকলো, আপুই, আপুই। আরে কি করছিস তুই ঘরে? নদী দিঘির কণ্ঠ পেয়ে হকচকিয়ে উঠল। দ্রুত চোখের পানি মুছে মোবাইলের স্ক্রিনটা বন্ধ করলো। দিঘি নদীর কাছে দাঁড়িয়ে খুশিতে গদগদ হয়ে বলল, মণিমা বলেছে তোকে আর আমাকে সাইফ ভাইয়া আর ভাবির বাসর ঘর সাজাতে। আমার তো ভীষণ আনন্দ লাগছে। আমি কোনোদিন বাসর ঘর সাজাইনি, চল না, চল না। নদী দিঘির দিকে রক্তচক্ষু নিয়ে তাকালো, যেন পৃথিবীর সমস্ত দুঃখ জমা হয়েছে তার দৃষ্টিতে। দিঘি নিজেও জানে না সে বোনকে কি বলেছে। অজান্তেই বোনের কলিজায় ছুরি মেরেছে দিঘি। নদী উঠছে না দেখে দিঘি নদীর হাতটা ধরে টান দিয়ে বলল, আপু চল না, বাসর ঘর সাজা। কথাটা শেষ হওয়ার আগেই বেশ জোরে একটা চড় পড়ল দিঘির গালে। নদী সজোরে একটা থাপ্পড় দিল দিঘির গালে। দিঘি যেন আশ্চর্যের সর্বোচ্চ স্তরে। গালে হাত দিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে নদীর দিকে। কি এমন বলল যে তাকে মারতে হলো? কখনো নদী বোনের গায়ে হাত তোলেনি। ভাই বোনের মারামারি স্বাভাবিক, কিন্তু নদী দিঘিকে ছোট থেকেই মায়ের মতো আগলে রেখেছে। আজ এই সামান্য কথায় দিঘি তাকে মারলো। এই মাত্র নদীর এই মাত্র নদীই জানে, একমাত্র নদীই জানে কথাটা মোটেও কোনো স্বাভাবিক কথা নয়, ছিল না। দিঘি আশ্চর্য মুহূর্তেই কষ্ট রূপ নিল। কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে রইল। দিঘি বিছানায় শুয়ে শুয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। নদী দিঘি কাউকে না পেয়ে আঞ্জুমান ফুলের দোকানদারের লোক দিয়েই ঘর সাজালো। নানান রঙের গোলাপ, জারবারা, ডিপসি আরো কয়েক রকমের ফুল দিয়ে সুন্দর করে সাজানো হলো বাসর ঘর। সাদা ধবধবে বিছানার চাদরের মাঝখানে লাল গোলাপের পাপড়ি দিয়ে লেখা এস, এর মধ্যে একটা লাভ, আর অপর পাশে লিখে রাখা এ। কোনো মেয়েকে কোনো মেয়ে কেউ পাচ্ছে না, কাউকেই পাচ্ছে না। আঞ্জুমান, শাশুড়িরা কি আর বউকে বাসর ঘরে দিয়ে আসতে পারে? আঞ্জুমান বিরক্ত হয়ে নিজেই নদীর ঘরে গেল। নদী বোনকে মারার অনুশোচনায় কেঁদে অস্থির। কোন দিকে যাবে সে? এর মধ্যে আঞ্জুমান ডাকলো নদীকে, ও নদী। নদী আঁচলে চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। হ্যাঁ মণিমা, বলো। কিরে, তোদের কি হয়েছে বলতো আজ? বাসর না হয় আমরা লোক দিয়ে সাজালাম, তাই বলে শাশুড়ি হয়ে কি বউকে বাসর ঘরে দিয়ে আসতে পারি? যা, বৌমাকে ঘরে দিয়ে আয়। নদী আঞ্জুমানের মুখের উপরে কিছুই বলতে পারে না। বাধ্য হয়ে আঞ্জুমানের পেছনে পেছনে যায়। অদিতি সোফায় বসে সাইফের পাশে। নদী এসে ছোট করে বলল, চলো। অদিতির যেতেও কেন যেন লজ্জা লাগছে। আস্তে করে উঠে নদীর সাথে গেল। নদী অদিতির বাহু ধরে নিয়ে যাচ্ছে।
সাইফ সেই দিকেই তাকিয়ে মুচকি হাসছে। নদী এক পা করে যাচ্ছে আর মনে হচ্ছে যেন কুয়োয় ঝাঁপ দিতে যাচ্ছে। প্রতিটি ধাও যেন মৃত্যুর দিকে এগোচ্ছে। নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও পাহাড় ঢুলছে নদী, হাঁটতে পারছে না। ঘরের সামনে এসে অদিতিকে বলল, তুমি ভেতরে যাও, আমি নিচে যাচ্ছি। নদী না চাইতেও একবার তাকালো ঘরের দিকে। পুরো ঘর ফুলের গন্ধে মোমো করছে। বিছানা ফুলে ফুলে সাজানো। এখানে আজ তার স্বপ্নের পুরুষ বাসর করবে। নদী আর এক মুহূর্তও দাঁড়ালো না ওখানে। এক দৌড়ে নিচে নেমে এলো। ড্রয়িং রুমেও অপেক্ষা করলো না, সোজা নিজের ঘরে। হাসান চৌধুরী বলেন, সবাই ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। সাইফ সবার আগে উঠল। হাসান চৌধুরী মিনমিন করে বলল, এই ছেলের লজ্জা শরম কোনো কালেই হবে না। সাইফ রুমে ঢুকে দেখলো অদিতি খাটের এক কোণে বসে আছে, মাথা নিচু করে শাড়ির আঁচল আঙ্গুলে পেঁচাচ্ছে বারবার। সাইফ সামনে যেতেই মাথা আরো নিচু করলো, যেন থুতনি গিয়ে বুকে ঠেকেছে। সাইফ অদিতির সামনে হাঁটু মুড়ে বসে বলল, আপনি কি একটুও জানেন না যে বাসর ঘরে স্বামী প্রবেশ করলে তাকে সালাম করতে হয়? অদিতি কথাটা শোনা মাত্রই তাড়াহুড়ো করে নেমে সাইফকে সালাম করতে যায়। সাইফ অদিতিকে ধরে ফেলে, পায়ে হাত দেওয়ার আগে বুকে জড়িয়ে নেয় শক্ত করে। হালাল স্পর্শ। এই স্পর্শে যেন আলাদাই শান্তি আছে। অদিতি লজ্জায় তাকাতে পারছে না সাইফের দিকে। সাইফ অদিতির থুতনি ধরে মুখ উঁচু করলো। অদিতি কানের কানে ঘোর লাগা কণ্ঠে বলল, তাকাও। অদিতির চোখ আরো খিচে বন্ধ করে নিল। সাইফ অদিতির নাকে নাক ঘষে দিয়ে আবারও আদুরে গলায় বলল, তাকাও না। অদিতি তাও তাকালো না। অস্বস্তি হচ্ছে তার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাইফ অদিতির থুতনি ধরে ঠোঁটে একটা চুমু খেলো, আরো একটা চুমু দিল ঠোঁটে। পরপর 3টা চুমু দিল। অদিতি এবার তাকালো পিটপিট করে। সাইফ বলল, আমাকে দিবে না? অদিতি জবাব দেয় না। সাইফ পকেট থেকে একটা জোড়া স্বর্ণের চুড়ি বের করে অদিতির হাতে পরিয়ে দিল। তারপর হাতে একটা চুমু খেলো। আমি চাই তুমি সবসময় এই চুড়ির জোড়া পরে থাকো। অনেক রাত হয়েছে, চলো। বিড়াল ছানা, আমাকে আজকে আমার বুকে ঘুমাবে। সকাল সকাল জোয়ারদার বাড়ির আবহাওয়া গরম। এই বাড়ির বড় ছেলের জন্য আজ মেয়ে দেখতে যাওয়ার কথা। রাজশাহী থেকে ঢাকায় যাবে। এখান থেকে রওনা হওয়ার কথা 8টায়। মেয়ের বাড়িতে 11টার মধ্যে উপস্থিত থাকবে বলে কথা দিয়েছে এ বাড়ির কর্ত্রী রাশেদা বেগম। 8টা পেরিয়ে 9টা বেজে গেছে, তাও বড় সাহেব বাড়ি আসেনি। তাও যে সে বাড়িতে যাচ্ছে না তারা। মিনিস্টার হাসান চৌধুরীর বাড়িতে যাচ্ছে মেয়ে দেখতে। যদি উপস্থিতি হয় দেরিতে, তাহলে তাদের ব্যক্তিত্বকে ঠুনকো মনে করবে চৌধুরী পরিবার। ছোট ছেলে তুহিন রেডি হয়ে মায়ের পাশে দাঁড়িয়ে আছে। তুহিনের কাকা শামীম জোয়ারদার ও পায়চারি করছে রুমের মধ্যে। শামীমের মেয়ে নিশি সেলফি তুলতে ব্যস্ত। রাশেদা একের পর এক কল করছে তুমুলকে। ধরার নামই নেই। রাস্তায় জ্যামে আটকে ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে তুমুলের। আজ মা নিশ্চয় খুব রেগে যাবেন। শীতের মধ্যে বাইক নিয়ে এত ভোরে বের হয়েছে। হাত পা জমে যাচ্ছে যেন ঠান্ডায়। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সব গাড়ি জ্যামে আটকে। ফোনটাও পকেটে সাইলেন্ট করা। রিং হচ্ছে যে বলতেই পারবে না। আরো 30 মিনিট পর তুমুল বাড়িতে পৌঁছায়। হেলমেট খুলে সিল্কি চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বাড়িতে ঢোকে তুমুল। সদর দরজা পার হতে 5 জোড়া চোখ শকুন দৃষ্টিতে তাকিয়ে আছে তার ওপর, যেন এক্ষুনি খেয়ে ফেলবে। তুমুল প্রসঙ্গ এড়াতে বলল, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই জ্যামে আটকে গিয়েছিলাম, চলো চলো। একটা শুভ কাজে যাচ্ছে বলে রাশেদা কথা বাড়ালো না। তবে বাড়ি এসে সুদে আসলে সবটা ফেরত পাবে তুহিন। গাড়িতে গিয়ে খেজুরের রসের বোতলটা রেখে ড্রাইভারের পাশের সিটে বসলো। ড্রাইভার মজার ছলে বলল, আপনারাই তো জীবন বড় সাহেব।
বাড়ির বিষয় সম্পত্তি সব বুঝে পেয়ে গেছেন, সব দেখাশোনা করছেন। জীবন জিঙ্গালালা। এখন বিয়া কইরা প্যাড়া বাড়ানোর দরকার ছিল? তুমুল ব্যঙ্গাত্মক স্বরে বলল, ঘাস খাওয়ার বয়সে বাঁশ খাইছি, খুব পাচ্ছি, আরাম পাচ্ছি, তাই এবার বিয়ে করব। তোমার কোনো সমস্যা? আপনার ইচ্ছা। দুটো গাড়ি নিয়ে রওনা হলো তারা হাসান চৌধুরীর বাড়ি। কয়েক ঘন্টায় পৌঁছে যায় তারা। বাড়ির সামনে আসতেই হাসান চৌধুরী, হাবিব চৌধুরী আর সাইফ তাদেরকে স্বাগতম জানালো। মিষ্টির প্যাকেটগুলো ড্রাইভার একে একে ভেতরে নিল, কিন্তু খেজুরের রসটা তুমুল নিজে নিল। বাড়িতে প্রবেশ করে তারা সোফায় বসলো সকলে। টুকটাক কথাবার্তাও হলো। অদিতি আর সায়রা তাদেরকে নাস্তা এগিয়ে দিল। নিশিত সাইফকে দেখেই ক্রাশ খেয়েছে। একে তো পটাতেই হবে, যে করেই হোক। সাইফের গা ঘেঁষে দাঁড়িয়ে মৃদু কাশি দিল। উম সাইফ তাকাতেই বলল, হাই, আমি নিশি, আপনি? সাইফ স্মিত হেসে বলল, সাইফ চৌধুরী। তুমুল অধীর অপেক্ষায় বসে আছে নদীর জন্য। মনে মনে বলল, আপনার কাদার দিন ঘুচতে চলেছে ম্যাডাম। তুমুল জোয়ারদার এসে গেছে আপনার জন্য, শুধু এবং শুধু আপনার জন্য। আধা ঘন্টা হয়ে গেছে পাত্রপক্ষ এসেছে, কিন্তু নদী বাইরে বেরোচ্ছে না। হাসান চৌধুরী আঞ্জুমানকে তাড়া দিয়ে বলল, কি গো, আর কতক্ষণ? এবার নদীকে নিয়ে এসো, ওনারা অপেক্ষা করছে তো। আঞ্জুমান মুচকি হেসে বলল, সায়রা গেছে নদীকে আনতে, এক্ষুনি চলে আসবে ওরা, আপনারা মিষ্টি মুখ করুন না। রাশেদা বেগম বিনয়ের সাথে হেসে বলেন, আগে মেয়ে আসুক, মেয়ের সাথে গল্প করি, তারপর না হয় মিষ্টি খাবো। নদী জিদ ধরে রুমে বসে আছে, কিছুতেই পাত্রপক্ষের সামনে আসবে না সে। সায়রা হাজার বোঝানোর পরও নদী রাজি হচ্ছে না, কেঁদে কেটে একসার হচ্ছে। সায়রা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, দেখ মা, নিজের চাচ্চুর সম্মানের কথা ভেবে হলেও চল। দেখতে এলে বিয়ে হয়ে যায় নাকি? তুই ওখানে যাবি, দুটো কথা বলবি আর চলে আসবি। চল লক্ষ্মী সোনা মা আমার। তুই এরকম করলে তোর বাবা কিন্তু খুব রেগে যাবে আমার ওপর। নদী নিজের বাবার রাগ জানে, বাধ্য হয়ে চোখ মুখ মুছে নিল। মাথায় ওড়নাটা জড়িয়ে মায়ের পেছনে পেছনে গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের দিকে যতই এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ তাকে স্পর্শ করছে। মুখে সামান্য মেকআপের প্রলেপ, লিপস্টিক কিংবা কাজল, কোনো রকমের সাজসজ্জা নেই। নদী একেবারেই সাদামাটা। তুমুল থেকে দেখলো নদী আসছে। তার চোখ স্থির হয়ে গেল নদীর ওপর। লাল চুড়িদার পরে, মাথায় ঘোমটা টেনে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এক শান্ত রমণী। তুমুলের চোখ জুড়িয়ে যায়। আঞ্জুমান এগিয়ে গিয়ে নদীর বাহু ধরে এনে সোফায় তুমুলের মুখোমুখি বসালো। রাশেদা বেগম সশব্দে উচ্চারণ করলো, মাশাআল্লাহ। হাসান চৌধুরী হেসে বলেন, এই হচ্ছে আমাদের মেয়ে নদী, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছে। আপনাদের কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। রাশেদা বেগম হেসে অনুনয় করে বললেন, আপনাদের পরিবারের আদর্শ নিয়ে আমাদের প্রশ্ন করার কি সাধ্য আছে মিনিস্টার সাহেব? ওইসব বলে আর লজ্জা দেবেন না। মেয়ে মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে আমাদের। এবার ছেলে মেয়ে দুজনকে পছন্দ করলেই আমরা এগোতে পারি। হাসান চৌধুরী সম্মতি দিয়ে বলেন, সে তো অবশ্যই। রাশেদা বেগম হাবিব চৌধুরীর উদ্দেশ্যে বলেন, ভাই সাহেব, আপনার কোনো প্রশ্ন থাকলে ছেলেকে করতে পারেন। হাবিব চৌধুরী সৌজন্যমূলক হাসি দিল। ভাইজানের মতামতের সাথে আমার কোনো প্রশ্ন নেই, ভাইজান যা বলবে তাই হবে। হাসান চৌধুরী বলেন, আপনার ছেলের বিষয়ে আমরা যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। মাশাআল্লাহ, সব জায়গায় ছেলের প্রশংসা পেয়েছি। তাছাড়া তার ব্যবহার, শিক্ষা দীক্ষা আমাদের খুব ভালো লেগেছে। রাশেদা বেগম তুমুলের উদ্দেশ্যে বলল, বাবা, তোর কিছু বলার আছে? তুমুল মুচকি হেসে না সূচক মাথা নাড়ালো। চৌধুরী হেসে বলেন, তাহলে কথা এগোনো যাক। রাশেদা বেগম বললেন, নদী মায়ের মতামত তো জানা প্রয়োজন, ওর মতামতই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে। নদী মাথা নিচু করে বসে আছে,
একবারও পাত্রপক্ষের কারোর দিকেই তাকায়নি। যার সাথে বিয়ে ঠিক হতে চলেছে সে তার সামনে বসে আছে, তবুও নদী একবারও তাকিয়েও দেখেনি। হাসান চৌধুরী নদীর উদ্দেশ্যে বললেন, তুমি কিছু বলবে না মামুনি? বলার থাকলে নির্ভয়ে বলতে পারো। সবাই নদীর মতামত দেওয়ার অপেক্ষায় বসে আছে, কিন্তু নদী কোনো সাড়া শব্দ দিচ্ছে না। তুমুল একটু কপাল কুঁচকালো। তুমুলের ছোট্ট কাকি ইরানি রাশেদা বেগমের উদ্দেশ্যে বলল, ভাবি, আমার মনে হয় তুমুল আর নদী মামুনিকে আলাদা কথা বলতে দেওয়া উচিত। কথাটা কর্ণপাত হতেই নদী চমকে উঠল, স্যাঁত করে উঠল তার বুকের ভেতর। চৌধুরীও সম্মতি জানিয়ে বলেন, কথাটা মন্দ বলেননি। ওদের একবার নিজেদের মধ্যে কথা বলে নেওয়া উচিত, কারণ সংসারটা তো ওরাই করবে। দুজনেরই নতুন জীবন শুরু হতে চলেছে। কোনো ব্যক্তিগত কথা থাকলে ওরা একে অপরকে বলে নেওয়াই ভালো বিয়ের আগে। আঞ্জুমান নদীর উদ্দেশ্যে বলল, নদী, তুমি ওকে নিয়ে ছাদে যাও, তোমরা কথা বলে এসো। নদী যেন আরো পাথর হয়ে গেল। টলমল চোখে একবার সাইফের দিকে তাকালো। সাইফ চোখের ইশারায় নদীকে আশ্বস্ত করলো, কিচ্ছু হবে না, যা। নদী উঠে আস্তে করে হাঁটা শুরু করলো। তুমুলও উঠে নদীর পেছনে পেছনে গেল। নদী ছাদে উঠে জড়সড় হয়ে দাঁড়ালো, যেন সাথে কোনো বাঘ ভাল্লুক নিয়ে এসেছে। তুমুল ছাদে উঠে দুই হাত ছাড়িয়ে শরীর টান টান করলো। ছাদের চারিপাশে নানান রকমের ফুল গাছ। তুমুল হেসে উৎফুল্ল গলায় বলল, গাছগুলো আপনি লাগিয়েছেন? বাহ, খুব সুন্দর তো। আপনার রুচিবোধ মাইন্ড ব্লোয়িং। আই এম ইমপ্রেসড। নদী আর চোখে একবার তাকিয়ে দেখলো ছেলেটার কাণ্ড। তুমুল বেগুনি রঙের একটা ফুল হাতে নিয়ে বলল, এটা কি ফুল? নদীর শান্ত গলায় ছোট্ট করে উত্তর দিল, চন্দ্রমল্লিকা। তুমুল চট করেই পেছনে ঘুরলো, মুচকি হেসে ঘাড় চুলকে বলল, যাক, এতক্ষণ পর আপনার মুখে একটা কথা অন্তত শুনলাম। তুমুল চন্দ্রমল্লিকা ফুল গাছের দিকে এগিয়ে গেল। টবে লাগানো একটা গাছ, তাতে 15-16টা ফুল আর 5-7টা কলি। একটা সুন্দর দেখে ফুল ছিঁড়ল। নদী পেছন দিকে ঘুরে আছে। নদীর পেছনে দাঁড়িয়ে বলল, এদিকে একটু ঘোরা যাবে? নদী ঘাড় ঘোরাতে চন্দ্রমল্লিকা ফুলটা গুজে দিল নদীর কানের পাশে। তুমুলের আচমকা এমন কাণ্ডে ভড়কে গেল নদী। কপাল কুঁচকে চোখ গোল করে তাকিয়ে রইল তুমুলের দিকে। এই প্রথম তাকিয়ে দেখল তুমুলকে। ছিপছিপে ফর্সা গড়ন, ঠোঁট দুটো টকটকে লাল, তাতে মনোমুগ্ধকর হাসি, দুই পাশে দুটো বাঁকা দাঁত, কি যেন বলে, ও, ওই গজদন্ত। এরকম দাঁতের মানুষকে হাসলে খুবই সুন্দর দেখায়। চোখের মণি দুটো বাদামি, চুলগুলো একটু বড়ই, তবে খুবই সিল্কি। ছাদের বাতাসে উড়ে উড়ে বারবার চোখের কপালে আসছে। নদীর তুলনায় বেশ লম্বা, শক্তপোক্ত পেটানো শরীর। কালো রঙের একটা পাঞ্জাবি পরেছে, হাতা কনুই অবধি গোটানো। নদী তুমুলের চোখের দিকে তাকাতেই তুমুল ভুরু নাচালো। নদীর সাথে সাথে চোখ নামিয়ে নিল। তুমুল বুকে হাত গুজে চোখ ছোট ছোট করে বলল, এবার বলুন তো মিস নদী, আপনি কি আমাকে বিয়ে করতে চান? মানে, বলতে চাইছি, আমাকে কি পছন্দ হয়েছে? আসলে আমি ছোটবেলায় আরো ফর্সা ছিলাম, বড় হওয়ার পর রোদে পড়ে কালো হয়ে গেছি। নদী মনে মনে বলল, ফর্সা মানুষের যত ঢং, উনি নাকি কালো। উনি কালো হলে আমি কি? নদী মাথা নিচু করে জবাব দিল, পরিবারের পছন্দই আমার পছন্দ। তুমুল মুচকি হেসে বলল, আপনার জন্য খেজুরের রস নিয়ে এসেছি। এই শীতের মধ্যে ভোরবেলা বাইকে চালিয়ে অনেক দূর থেকে এনেছি, খেয়ে দেখবেন। এই বছর শীতের শুনলাম খেজুরের রস খাননি। নদী এবার বড় বড় চোখ করে তুমুলের দিকে তাকালো। নদী যে অনেকদিন ধরে খেজুরের রস খেতে চেয়েছিল, তা উনি কি করে জানলো? নদী বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো, আপনি কি করে জানলেন? আপনি তো ফেসবুকে পোস্ট করেছেন সেদিন যে এই বছর খেজুরের রস খাননি, খেতে ইচ্ছে হয়েছে খুব। আপনার কাছে আমার ফেসবুক আইডিও আছে। তুমুল মুগ্ধ নয়নে তাকিয়ে মুখে হাসি দেখে বলল,
আপনার পছন্দ অপছন্দের সব লিস্ট আমার কাছে আছে। নদী এবার আশ্চর্যের সর্বোচ্চ স্তরে। নদীর সম্পর্কে এই লোকটা এত কিছু জানে। নদী অবাক হয়ে বলল, আর কি কি জানেন? তুমুল ছাদের রেলিং এ হেলান দিয়ে বলল, অত কিছু এখন বলতে গেলে সবাই আমাদেরকে খুঁজতে ছাদে চলে আসবে। নদী হুট করে খেয়াল হলো তারা অনেকক্ষণ হয় এসেছে ছাদে। তুমুল সামনের দিকে হাত দেখিয়ে বলল, তাহলে চলুন, যাওয়া যাক। নদী হাঁটা শুরু করতেই আবারও পেছন থেকে ডাকলো, এই এই, 1 মিনিট। নদীর পা থামলো, পেছনে ফিরল। তুমুল নদীর কানের পাশ থেকে ফুলটা খুলে নদীর হাতে দিয়ে বলল, এমনিতে আপনাকে ফুলটাতে খুবই সুন্দর লাগছিল, কিন্তু এইভাবে নিচে গেলে সবাই ভাববে আমরা এতক্ষণ ছাদে প্রেম করছিলাম। নদী এবার সত্যিই লজ্জা পেল। তার খেয়ালই নেই যে কানে ফুল গোজা। তোমার মুচকি হেসে বলল তুমুল মুচকি হেসে বলল, যাওয়া যাক। নদী হাঁটা শুরু করলো। তুমুল পেছনে পেছনে চলে এলো। নদীর নিচে নামতেই অদিতি এলো রান্নাঘর থেকে। হাসান চৌধুরীর পাত্রপক্ষের সকলের উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে আমার একমাত্র ছেলের বউ অদিতি চৌধুরী, আমাদের বৌমা। নিজের নামের পাশে চৌধুরী খেতাবটা পেয়ে অদিতি এক দৃষ্টিতে তাকিয়ে রইল হাসান চৌধুরীর দিকে। তুমুলের বাড়ির লোকের উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম। রাশেদা বেগম সালাম নিয়ে বললেন, মাশাআল্লাহ, আপনাদের বৌমা তো একদম চাঁদের টুকরো। এত সুন্দর বউ কোথা থেকে এনেছেন ভাই সাহেব? নিশি সাইফের দিকে তাকিয়ে বলল, ইনি আবার বিয়ে করছেন? ভাবলাম পটাবো, ধুর, ভাল লাগে না। এর মধ্যেই নদী আর তুমুল এলো ছাদ থেকে। তোমরা এসে আগের তারা এসে আগের জায়গায় বসলো। নদী দাঁড়ালো অদিতির পাশে। রাশেদা বেগম নদীকে ডেকে নিজের পাশে বসতে বলল। হাসান চৌধুরীর উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আপনি সম্মতি দিলে আমরা এঙ্গেজমেন্টের দিন তারিখটা ঠিক করি। নিশ্চয় নিশ্চয়। এই মাসের 10 তারিখে তাদের এঙ্গেজমেন্টের দিন পাকা করা হলো। তার 1 সপ্তাহ পরেই বিয়ে। সকলে মিষ্টি মুখ করলো। রাশেদা বেগম নদীকে মিষ্টি খাইয়ে দিল। কথাবার্তা শেষ করে সকলে উঠল। নদীর মুখ দেখে রাশেদা বেগম নিজের গলা থেকে স্বর্ণের চেনটা খুলে নদীর গলায় পরিয়ে দিল। অত বড় বাড়ির মেয়ে হাতে টাকা দিলে কি না কি মনে করে। মুখ দেখে তো কিছু দেওয়ার নিয়ম আছে। তুমুল যাওয়ার সময় আরো একবার নদীর দিকে তাকালো। নদী তাকাতেই চোখাচোখি হলো দুজনের। তুমুল চোখের ইশারায় বোঝালো আসছি। কিছুই বলো না। চোখ নামিয়ে নিল। সাইফ আর হাবিব চৌধুরী সকলকে এগিয়ে দিয়ে আসলো আঞ্জুমান এবং সায়রা। দুজনেই খুব খুশি। পাত্র তাদের খুবই পছন্দ হয়েছে। হাসান চৌধুরী তাদের বাড়ি এবং পরিবার সম্পর্কে খোঁজ নিয়েছেন। সবাই খুব ভালো। নদী সেই বাড়িতে সুখেই থাকবে। নদীর রুমে গিয়ে পোশাক পাল্টে এক সেট সুতি 3 পিস পরে নিল। খাটের উপরে বসে বসে ভাবছে, ওই লোকটা আমার ব্যাপারে এত কিছু কি করে জানে? তাহলে কি আগে থেকে আমাকে ফলো করছিল? আর মাত্র 4 দিন পর তার এঙ্গেজমেন্ট, আর তার 1 সপ্তাহ পরেই বিয়ে। ভাবতেই নদীর গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারপরে সাইব ভাইয়ের থেকে কত দূরে চলে যেতে হবে তাকে। এখন অন্তত চোখের দেখাটুকুও দেখতে পাই, সেইটুকু খোয়াতে বসেছে নদী। তার ভাবনার মধ্যে সায়রা এলো, হাতে পাকা খেজুরের রসের গ্লাসটা নদীর সামনে ধরে বলল, এই নে, কবে থেকে রস খেতে চাইছিলি? নদী গ্লাসটা হাতে নিল। সায়রা বসলো নদীর পাশে। বললাম না, ছেলেটা খুব ভালো। নদী কিছুই বলল না, অল্প অল্প করে রসটা খেলো। খাওয়া হয়ে গেলে সায়রা গ্লাসটা নিয়ে চলে গেল। নদীর হুট করে মনে পড়লো দিঘির কথা। কাল বোনটাকে মারার পর খুব কষ্ট পেয়েছে মনে মনে। দিঘি সেই যে রাগ করে বসে আছে, তারপর থেকে এখনো পর্যন্ত একবারও নদীর সামনে আসেনি। নদী উঠে দিঘির ঘরের সামনে গেল। দরজা ভেতর থেকে বন্ধ। নদী দরজায় টোকা দিতে দিতে ভেতর থেকে দিঘি বলল, বিরক্ত করো না তো মা, আমি কিচ্ছু খাবো না, আমার ভালো লাগছে না। নদী শান্ত গলায় বলল, দিঘি, আমি, দরজাটা খোল।
মিনিট ২ পর দিঘি দরজাটা খুলল, দরজা খুলে দিয়ে ভেতরে চলে গেল আবার। নদীর পেছন পেছন গেল। কেন এসেছো? সরি বোন, কাল আমার মনটা একদমই ভালো ছিল না, হুট করে রাগ উঠে গিয়েছিল। দিঘি রেগে বলল, ঠিক আছে এখন যাও। নদী দিঘির সামনে দাঁড়িয়ে বলল, কথা বলবি না আমার সাথে? আচ্ছা না বললি, আর মাত্র ১০-১২টা দিনই তো, তারপরেই তো আমি চলে যাব। আর তো আর থাকবো না তোদের চোখের সামনে। দিঘির চোখ পানিতে ভরে গেল। সে সে জানতো আজ আপুকে পাত্রপক্ষ দেখতে আসবে। বোনের ওপরে রাগ করে ঘর থেকে বের হয়নি, তার মানে দিন তারিখ সব ঠিক হয়ে গেছে। আপু সত্যি চলে যাবে? দিঘি হুট করেই নদীকে জড়িয়ে ধরলো, হাউমাউ করে কান্না শুরু করলো। আপু তুই চলে গেলে আমি একা একা কিভাবে থাকবো? আমার খুব কষ্ট হবে তো আপু, তোকে খুব মনে পড়বে, খুব মিস করব তোকে। নদী বোনের মাথায় হাত বুলিয়ে বলল, কেন? এখন তো নতুন ভাবি আছে, ওর সাথে বোনের মতো থাকবি? দিঘি কাঁদতে কাঁদতে বলল, ভাবি আর বোনের মতো হয়? নদী দিঘিকে বোঝাতে বলল, খাওয়ালে হওয়ালেই হয়। অদিতি খুব ভালো মেয়ে, ওর সাথে মিলেমিশে চলবি, দেখবি ও তোকে আমার মতো করেই ভালোবাসবে। দিঘি বোনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, সে না হয় হবে, কিন্তু তোকে পাবো কোথায়? নদী হেসে বলল, আমি মরে গেলে কি করবি? দিঘি আরো জোরে কেঁদে দিয়ে বলল, ও কথা মুখেও আনবি না আপু। আচ্ছা বাবা ঠিক আছে, এবার কান্না থামা। নদী নিজের ঘরে চলে গেল। এই শীতের মধ্যে টাইলসের ওপর বসে পড়ল, এক যন্ত্রণার উপরে আরেক যন্ত্রণা। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। প্রথমে যাকে ভালোবাসতো সে অন্য মেয়েকে বিয়ে করলো, এখন আবার তার বিয়ে হচ্ছে আরো একজনের সাথে। সাইফকে হারানোর ক্ষতটা এখনো সেরে উঠতে পারেনি নদী। তার মধ্যে তাকে বিয়ে দিয়ে যেন সেই ক্ষততে নুনের ছিটা লাগানো হচ্ছে। সে মরে গেলেও অন্য কারোর সংসার করতে পারবে না, কিন্তু বাবা কাকার সম্মানের কথা ভেবে কি ছুটি বলতে পার কিচ্ছুটি বলতে পারলো না মুখে। আগুন আগুন, চারিদিকে আগুন আগুন করে চিৎকারে ভরে উঠেছে গ্রামের পরিবেশ। এই মাঝরাতে হঠাৎ করে এই গ্রামের ভেতর কারোর বাড়িতে আগুন লাগা মোটেও স্বাভাবিক নয়। এই গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, এত ভয়াবহ আগুন লাগলো কিসের থেকে? গ্রামের মানুষ বালতি কলসি ভরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছি না। এত আগুন দমকল ছাড়া নেভানো সম্ভব নয়। কিন্তু বাড়ির ভেতর থেকে কারোর চিৎকারের শব্দ আসছে না। তাহলে কি বাড়িতে লোক ছিল না, নাকি তারা এতক্ষণে পুড়ে মারা গেছে? এদিকে গ্রামের সব মানুষ আগুন নেভাতে ব্যস্ত। এদিকে তুজা, অদিতির সৎ বাবা এবং তার নতুন কম বয়সী স্ত্রীর গলায় চাপাতি ধরে কপালে বন্দুকের নল ঠেকিয়ে বাইকে করে নিয়ে যাচ্ছে। বলসহ বাইক নিয়ে সোজা রওনা হলো ফরেস্ট হাউসের দিকে। আজ শুক্রবার। সারাদিন সাইফকে কল করেছে সুফিয়ান। আজ সুফিয়ানের বাড়িতে গিয়ে সাইফের বিয়ের কথা, কিন্তু সারাদিনই ফোনেই পাননি সাহেবকে। উপায় না পেয়ে সাইফের বাড়িতে আসে সুফিয়ান। চামেলি তখন চৌধুরী বাড়ির গেটের সামনে নেচে নেচে রিলস বানাচ্ছে। সুফিয়ান এক গাল হেসে বলল, তোমার আর আমার সাথে কানেকশনটা কি বলতো চামেলি ভাবি? ও মা, সে কি? যখনই আমি এই দিকে আসি তোমার সাথে দেখা হয়। চামেলি দুষ্টু হাসি দিয়ে বলল, আমি জিনিসটা এইরকমই। তা কোথায় গেছিলেন সাহেব? সেদিন দেখলাম এক মেয়ের সাথে। গার্লফ্রেন্ড নাকি? সুফিয়ান গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, এখন আর নেই, চলে গেছে। চামেলি মোবাইলের স্ক্রিনে নিজেকে দেখতে দেখতে বলল, তার উঠছিল যৌবনের জ্বালা, আর তুমি দিছিলা ভালোবাসা, ছেড়ে তো যাবই। সুফিয়ান হো হো করে হেসে উঠল চামেলির কথায়। হঠাৎ করে সুফিয়ানের চোখ যায় চৌধুরী বাড়ির পেছনের গেটের দিকে। ৭-৮ জন মুখোশ পরা লোক কাপড়ে বস্তায় মুড়িয়ে কোনো মানুষকে গাড়িতে ওঠাচ্ছে টেনে হিঁচড়ে। দেখে বোঝা গেল কোনো মেয়ে হবে। সুফিয়ান তাড়াতাড়ি করে সেই দিকেই ছুটে যায়, ততক্ষণে মুখোশধারীরা গাড়ি ছেড়ে দিয়েছে।